দর্শক এই মুহূর্তে আমরা আছি ফেনী সোনাগাজী দক্ষিণ চরচান্দিয়া মোক্কা বাজারে এবং দেখতে পাচ্ছেন যে আমি একটা চায়ের দোকানে আছি। দর্শক চায়ের দোকানে সাধারণত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে, বিভিন্ন বিষয়ে কথা বলে। আমার চারপাশে এখন যারা আছেন তারা কিন্তু কৃষক এবং আপনারা জানেন যে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যা কিন্তু ফেনীবাসী দেখেছে কিছুদিন আগে এবং এখন বন্যার পানি অনেকটাই কমে গেছে, কিন্তু যে সমস্যাগুলো অর্থাৎ এখানকার কৃষকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে এখন পর্যন্ত সে বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরার আজকে চেষ্টা করব। আপনারা ভালো আছেন সবাই? ভালো আছি। আপনারা তো মোটামুটি সবাই কৃষি কাজের উপর নির্ভরশীল না? জি। এই যে এত বড় একটা বন্যা গেল, এরকম বন্যা কি এর আগে দেখেছিলেন? না, কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা চাচা, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি আসলে কি করতেন, মানে এখানে তো কৃষি কাজের মধ্যে কোনটা করতেন? কৃষি খামারে এগুলা করতাম, মানে জমিন জায়গা চাষবাস করতাম, মাছ টাছ পুকুরে ছিল ওগুলা পয়সা গেছে গই, তারপরে যায় আমাদের বীজ এগুলো নষ্ট হয়ে গেছে গই। আর ধান ফান আর যেটা আউশ ধান ওইটা আর কাটতে পারি না, সময়ও পাই না, আগে থেকে কোনো সরকারও ইনফরমেশন করে নাই আর আমরাও বলতে পারি না, দেখি না কোনো সময় ফোড়াত করে আইসা সব নষ্ট হয়ে গেছে গই। আচ্ছা বুঝলেন? আচ্ছা চাচা, আপনি কিছু বলছিলেন, চাচা থেকে শুনলাম যে আপনারা সময় পাননি, একদিনের মাথায় পুরো তলিয়ে গেছে জায়গাটা, এবং একটা সুইচ গেটের কথা বলছিলেন। কোথাকার? যে মুছাপুর। আর আঙ্গ এখানে আউটার একটা যদি বেরিয়ে হয় আপনার মনে করেন মাছগুলা গুলা ওই যে নুনা পানি যেটা আমরা মনে করি এই পানিটা আসে না, তাহলে ওই বাড়িগুলা যেগুলো আছে এগুলা কিছু আপনার সেভি থাকে, বুঝছেন? ওই যে আউটার একটা বেরিয়ে এখন আঙ্গ আউটার বেটার আপনার দরকার বেশি, বুঝছেন? কথা বেটা যদি হয় তাহলে পানি বন্যাটা আমরা মনে করেন বাইরে থেকে যে জোয়ারটা ইয়ে, বুঝছেন? ওই জোয়ারটা উঠে না। বুঝতে পেরেছি, মানে দক্ষিণ উপকূলীয় যেহেতু একটা অঞ্চল, এখান থেকে যদি ঠিকভাবে বাঁধটা না দেয়া হয় তাহলে হচ্ছে লবণ পানিগুলো আপনাদের এই জমিতে চলে আসতে পারে, তাই না? বন্যা আসার আগে তখন আপনার ক্ষেতে কি ছিল? এটা আউশা ছিল। আউশ ধান? জি, আউশ ধান। আচ্ছা আচ্ছা, তো আউশ ধানটা আপনি তুলতে পারছিলেন একদম শেষ সময়? না, আউশ ধানটা আমরা মনে করেন এটা তো আপনার বনেই হয়ে গেছে। আপনি সময় পান নাই, বুঝতে পারেন নাই যে তোলা যাবে? সময় হানো দিনা। তার মানে যতটুকু বুঝলাম যে এই বন্যায়, আকস্মিক বন্যায় আপনাদের দুইটা মৌসুমের ধানই হচ্ছে বিপর্যস্ত হয়েছে, তাই না? নষ্ট হয়ে গেছে গই, আমরা আগে ইনফরমেশনও পাই নাই ধান কাটার, একবার কাটার সময় হয়ে গেছিল, বুঝলি? 2-10 দিন যদি সময় পাইতাম তাহলে কাটতে পারতাম, এটা সময়তে পানি আসে সব শেষ করে দিয়েছে। এবং আমনে যেহেতু বীজ তোলার সময়, ওই সময়টাও শেষ, তাই আমনও করতে পারবেন না। আচ্ছা, আপনাদের বাড়ি ঘরের কি অবস্থা চাচা? আপনার কি পাকা বাড়ি নাকি কাঁচা বাড়ি? কাঁচা বাড়ি। তা কাঁচা বাড়ির কি অবস্থা হয়েছে এখন, কি ঠিক আছে? নষ্ট হয়ে গেছে আমাদের থাকার ঘরে চকির উপর আছিলাম। আপনি কি কৃষি কাজ করতেন? কৃষি কাজ করি। কি করছেন? কিছু আউন লাগাইছিলাম, আউন নষ্ট হয়ে গেছে। আহা, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আম মেলা এনে ধরে 35,000 টাকা, অনেক ধানে নেই খাতে। তার মানে কৃষকের 35,000 টাকা খরচ হয়েছে। এখন কি নতুন ভাবে আর কিছু করতে পারবেন? পানি ভরা। আমাদের নতুন করে এখন বীজের সংকট, যার কারণে আমরা বীজ পাইতেছিও না, রোপণ করার ওই কোনো স্কোপও পাইতেছি না। বীজ যদি মানে পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে আমরা নতুন করে আবার ধান রোপণ করা সম্ভব হইতো। কিন্তু বীজের কথা যে বলছেন, বীজ আনলেও তো এখন আমনের সময়টা প্রায় শেষ, তাই না? বীজ তলা যে করবেন সেই সময়টাও তো শেষ, তাহলে বীজ এনেও তো করতে পারবেন না। জি না, এখন ওটা বীজ এনেও এখন আর করা সম্ভব না, যেহেতু আমাদের যে বীজের যে রোপণের যে সময়সীমা ওইটা তো পার হয়ে গেছে। এখন কৃষক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আপনারা তাহলে পরবর্তীতে কি রোপণ করবেন বা কি করবেন, কোনো কিছু কি সিদ্ধান্ত নিয়েছেন? পরবর্তীতে এখন তো আমাদের এই যে বোরোটা, যে রোপা ধান বোরোটা, ওই ধানটা রোপণ করা সময়সীমা, স্কিম ধানটা আমরা রোপণ করতে হবে। এখন স্কিম ধানটা রোপণ করতে হলেও আমাদেরকে যে সেচ পানির যে আমাদের একটা খাল আছে, খালে এখানে সেচের পানির প্রয়োজন। এটা এখন তো লবণাক্ত পানি, এখানে মিষ্টি পানির ব্যবস্থাপনা করা লাগবে, তারপরে যাই ডিপের ব্যবস্থা করা লাগবে। তো এগুলো আসলে আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ নেই, যার কারণে কৃষক মনে করেন সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আপনাদের তো অনেক টাকার ফসল ক্ষতি হয়েছে, তাই না? তারপরে হচ্ছে পুঁজিও অনেকে হারিয়েছেন, অনেকে নতুন ভাবে তৈরি করার পুঁজিও নেই। তো এই ক্ষেত্রে কি করবেন? নতুন ভাবে যে আপনারা আবার ফসল বুনবেন বা নতুন ফসল নিয়ে কাজ করবেন, পুঁজি পাবেন কোথায়? আমরা হাজার হাজার কৃষক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসলীয় জমির ফসল পৌঁছে নষ্ট হয়ে গেছে। তাছাড়া আমরা তার ভিতরে বিভিন্ন ফসলের শাকসবজি করি। পুদিন আসলে আমরা আসছে মাস ধরে শোনে ফাল্গুন চৈত্র মাসে সরিষা চাষ করি, পুষে মাসে
সরিষা চাষ করি, যেমন সূর্যমুখী, তরমুজ চাষ, বিভিন্ন রকমের ফসল আমরা নিয়ন্ত্রণ করি। সামনে তো রবি মৌসুমও হ্যাঁ, আসতেছে। আমরা সামনে বড় ধানের চাষ করি, স্কিম চাষ। আমাদের বীজ নাই, হাতের টাকা পয়সা নাই। সরকারে আমাদেরকে অনুদান দিলে, সাহায্য সহকারী করলে, টাকা পয়সা খরচ দিয়ে আমাদের সার ওষুধ বিভিন্ন রকমের বীজ যদি আমাদের সহযোগিতা করে যায়, সব সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা আবার নতুন করে আগায় উঠতে পারি। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে বন্যার পরেও বন্যার পানি চলে গেল, যে ক্ষত চিহ্নগুলো সেগুলো আপনাদের রয়ে গেছে। এখন এখান থেকে উত্তরণের একটাই উপায়, যেন সহজ শর্তে ঋণ বা পুঁজির ব্যবস্থা, সার, বীজ এগুলোর ব্যবস্থা যেন হয়। বন্ধ হয়ে গেছে আমাদের। এখন সরকারের একটু সহযোগিতা কামনা করি। কামনা করছেন। আমরাও আশা করছি যে খুব দ্রুত এই কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেন যারা সংশ্লিষ্ট মহল আছে এগিয়ে আসবে। আপনারা ভালো থাকেন তাহলে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর আশা করি, আমরা কামনা করি। আপনারা বাঁচলে বাঁচবে দেশ। ফেনীর ভয়াবহ বন্যার পরবর্তী পর্যায়ে আসলে কৃষক বা খামারিরা কেমন আছেন সেই বিষয়টা দেখার জন্য এই মুহূর্তে কিন্তু দীপ্ত কৃষি টিম আমরা অবস্থান করছি ফেনীতে। দর্শক, আমার পাশে আছেন রুবেল ভাই। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা এবং এই এলাকায় কিন্তু বেশ সুপরিচিত। আমরা তার সাথে কথা বলবো এই মুহূর্তে আসলে এখানকার কৃষক খামারিরা কেমন আছে সেটাই জানার চেষ্টা করবো। রুবেল ভাই, ভালো আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। মূল বিষয়টা হচ্ছে যে বন্যা কবলিত এলাকা, যেটা ফেনী সবাই জানে, বন্যা ফেনী, সোনাগাজী, ফুলগাজী, ছাগলনাইয়া, পুষরাম, এই অঞ্চলটা আসলে এই বেলটা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যে কৃষকেরা। সেক্ষেত্রে যে মাঠ ফসলগুলো যেমন আপনার ছিল, সবজি ছিল, কিছু আপনার ধান ছিল, আমন ছিল, আউশ ছিল, যেগুলো অনেক জায়গাগুলোতে আপনার আমন ধান ছিল, ধান ওঠাতে পারে না, এগুলো অনেকগুলো আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে পারমার। দেখা গেছে যে তারপরে যে আমনের যে বীজতলা ছিল সেগুলো আবার নষ্ট হয়ে গেছে, আবার কিছু আমনের বীজতলা লাগানো হয়ে গেছিলো, মানে চারা লাগানো হয়ে গেছিলো। এই যে ক্ষতিগ্রস্তটা হলো, এর পাশাপাশি প্রাণী সম্পদে যেমন গরু, মহিষ, ভেড়া, সার্বিক সব কিছু মিলে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। একদমই ক্ষতিগ্রস্ত। তার আগে একটু বলে রাখি যে এই মুহূর্তে একদম বন্যা পরবর্তী সময়টা, সেই সময়টাও কিন্তু খুব বেশি ভালো যে আবহাওয়া যাচ্ছে তাও কিন্তু না। আজকে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা বৈরী আবহাওয়ায় আসলে এসেছি আপনাদের এখানে। তো এই আবহাওয়া কি কৃষকের জন্য খারাপ যাচ্ছে কিনা? এই আবহাওয়াটা আসলে অনেকটা খারাপ যাচ্ছে, আবার অনেকটা ভালো যাচ্ছে। যেমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বৃষ্টির প্রয়োজন আছে, সেটার জন্য বালুটা উপযোগী। যেমন হচ্ছে সোনাগাজী উপকূলীয় যে অঞ্চল, যে জায়গাগুলোতে সেখানে ভারী যে বর্ষণটা হচ্ছে, সেখানে আবার নতুন করে পানি জমাট হচ্ছে। তার হচ্ছে কি 2 থেকে 3 দিন আগে যারা চারা লাগানো হয়েছে ধানের বা আমনের, যা বিভিন্ন বা সহায়তা, কেউ যদি সহায়তা দিয়ে দিয়েছে বা কৃষক নিজের উদ্যোগে যে চারাগুলো আবার নতুন করে আবার নিজে দাঁড়ানোর জন্য যে চারাগুলো তৈরি করছিল, সেই চারাগুলো যখনই আপনার সিডবেড থেকে যখনই আপনার মাঠ পর্যায়ে জমিনে চলে যাচ্ছে, তখনই আবার এই যে ভারী বৃষ্টির কারণে আপনার ওই যে চারাগুলো আবার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আপনি তো নিজেও একজন কৃষি উদ্যোক্তা এবং এলাকায় বেশ সুপরিচিত, আপনার কি অবস্থা এখন? আমার নিজেরও অনেক, আপনার টোটাল 35 একর জায়গা, এর ভিতর 2 একর জায়গা হচ্ছে টোটাল 37 একর জায়গা টোটাল। এর ভিতর হচ্ছে কি 17 একর জায়গা ছিল আপনার আউশ, যেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জায়গা বললাম। কারণটা হচ্ছে ওই আউশটা করার পর আমি আমার আমনটা করি না, কারণ আগাম সবজিটা করি, যেটা তরমুজ বা ফুলকপি বা বাঁধাকপি বা স্কোয়াশ, এই জাতীয় কিছু ফসল নিয়ে কাজ করে থাকি, হাই ক্রপ নিয়ে। তো এই ক্রপটা থেকে আমি একটুক্ষণ পিছিয়ে পড়ে যাচ্ছি। কারণটা হচ্ছে যে বৃষ্টি এবং বন্যা দুটোটা একসাথে হয়ে যাওয়ার কারণে আমার আউশের মোটামুটি আমি মানে টোটালি ধানে পাই না, সবগুলো পানির নিচে তলায় গেছে। আমনে যেটা বীজতলা করছে ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমনে যেগুলো লাগানো হয়েছিল যে সেই জায়গাগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণটা হচ্ছে এখন পুরো মাঠটা আমার সাদা হয়ে গেছে, এখন খালি। তার ভিতরে আমি নিজে তারপর অনেকবার চেষ্টা করে যে কিছু বীজ সংরক্ষণ করেছি, সেই বীজ থেকে কিছু চারা করে এখন কিছু চারা লাগানো হয়েছে। এখন কিছু এখনো প্রায় 4.5 একর জায়গার মতো এখনো খালি পড়ে আছে। এখানকার কৃষকেরা কি কৃষি বীমাটা করে রাখেনি? না, এখানকার আসলে কৃষি বিমাটা আজকে যেটা আপনি প্রশ্ন করলেন, আজকে শোনা আমি নিজেও ব্যক্তিগতভাবে আজকে প্রথম শুনলাম। কারণ হচ্ছে কৃষি বিমা সম্বন্ধে আমাদের কোনো তথ্য বা কোনো এই বিষয় নিয়ে কোথাও উপজেলা কৃষি অফিস বলুন বা কোথাও থেকে আমাদের এই জিনিসটা ধারণা ছিল না। এখন এই বন্যা পরিস্থিতি থেকে যদি কৃষকদেরকে আবার পুনর্বাসন করা হয় বা আবার যদি নতুনভাবে শুরু করতে চায়, তাহলে আসলে আপনাদের কি প্রয়োজন? এখানে পুনর্বাসনের ক্ষেত্রে হচ্ছে কৃষকদেরকে একটা প্রথমত আমি যেটা বলবো, তাদেরকে আসলে একটা বিষয়টা যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা ওটা থাকতে হবে। এর পাশাপাশি হচ্ছে কৃষকদেরকে একটু প্রশিক্ষণের মাধ্যমে
আবার নতুন কি জাগাতে হবে। বুঝতে পারলাম যে এই যে ফেনী সোনাগাজী উপজেলার কৃষক এবং খামারিরা খুব সংকটাপন্ন অবস্থায় কিন্তু এখন আছে। তাদের পুঁজির সংকট, সার, বীজ এবং অন্যান্য অনেক কিছুরই কিন্তু সংকট। তার মানে নতুনভাবে যদি তাদের আবার কৃষিকাজ শুরু করতে হয়, আবার ঘুরে দাঁড়াতে হয় বন্যা পরবর্তী সময়, তাহলে কিন্তু আমাদের রেসপন্সটা খুব দরকার। অর্থাৎ যারা সংশ্লিষ্ট মহল আছেন তারা কিন্তু খুব দ্রুতই এই খামারি এবং কৃষকদের পাশে দাঁড়াতে হবে। দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে দক্ষিণ চরচান্দিয়া। চারপাশে দেখতে পাচ্ছেন বিস্তৃত কিন্তু চারণভূমি। প্রচন্ড খারাপ আবহাওয়া আজকে, তাই আমরা আর এগিয়ে যেতে পারিনি। ওই পাশটায় প্রচুর ভেড়া, গরু, ছাগল কিন্তু চড়ানো হচ্ছে। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছেন খামারি, অর্থাৎ এই চারণভূমি এটা হচ্ছে সরকারি জমি। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভেড়া, ছাগল, গরু কিন্তু চড়ানো হয়। তো আমার খামারিদের সাথে আমরা কথা বলবো এই যে আকস্মিক যে বন্যা, এই বন্যা পরিস্থিতিতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা জানার চেষ্টা করব। কেমন আছেন আপনারা? আমরা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা এই যে মনে করেন বেড়া, ছাগল, গরু, মহিষ, হ্যাঁ, এগুলা আপনার ইন্ডিয়ার পানি আসছে, তারপরে আপনার নদী সাগরের পানি আসছে। এগুলো আসার কারণে আমাদের বেড়া, গরু, ছাগল এগুলো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই যে বন্যার পানিটা যে আসছে আপনাদের এখানে বলতেছেন, তো আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? কতগুলো ভেড়া, কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, বেড়া আপনার মনে করেন রোগ ব্যাধি হয়েছে, এখন বেড়া মারা গেছে। কতগুলো মারা গেছে? এখন মনে করেন আমার মারা গেছে প্রায় 200-র মতো। 200 ভেড়া? জি। আচ্ছা, আপনার তো তাহলে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে না? জি, আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি। কত টাকার? অন্তপক্ষে আমার 20 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি। 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি শুধু একজন খামারের হয়েছে। দর্শক, বুঝতেই পারছেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কতটা বেশি। চাচা, আপনি কথা বলছিলেন, কিছু বলার চেষ্টা করছিলেন, আপনি কি একটু এই পাশে চলে আসবেন আমার কাছে? আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে প্রচুর পরিমাণে কিন্তু, জি আসেন না, এখানে দাঁড়ান। প্রচুর পরিমাণে বাতাস, তো দূর থেকে কথা শুনি না। আপনি একটু আমাকে বলেন তো আপনার কি অবস্থা? আমাদের এখানে আমার একটা খামার আছে। আমার প্রায় 70টা মতন মহিষ আছে আমার খামারে। কয়টা? 70টার মতন। 70টা? জি। আমার গরু আছে প্রায় 40-45টার মতন। আচ্ছা। আর আমাদের দুই ভাই মিলি বেড়া আছে প্রায় 1000-এর মতন। দুই ভাই মিলি। আমাদের নদীর সাগর থেকে যে পানিগুলো ওঠে, পানিগুলো নামার মতন কোনো পরিবেশ নেই। নিচের দিয়া আমাদের কিছু দুষ্টিকারী লোক আছে, প্রকল্প মতন বাঁধ দিয়া মাছ মারতেছে। ওই বাঁধের কারণে অনেক বেড়া, মহিষ, গরু মরতেছে শুধু পানির কারণে। পানিটা উড়ে নামতে পারে না। আচ্ছা, তা এইটা তো সরকারি জমি না? না, এটা মালিকানা জমি, সরকার একর করে নিয়ে গেছে আমাদের। এগুলা কৃষি জমি। এগুলাতে আমরা কিছুদিন আগে আমরা হয়তো দেখব, কিছুদিন আগে ভুট্টা করছিলাম, তাও হয়েছে। আমরা তরমুজ করেছি কিছুদিন আগে, আর একটু সাইডে তাও হয়েছে। আমাদের এই 3 ফসলি জায়গা হিসাবে এই ফসলি জায়গাগুলো শুধু কিছু আমাদের আমলা জাতীয় দালাল আছে, দালালরা আমাদের এই ফসলি জায়গাগুলো সরকারকে দিয়ে দিয়েছে এখানে তাপবিদ্যুৎ করার জন্য। কিন্তু এই তাপবিদ্যুৎগুলো আমাদের জনগণের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তার মানে দর্শক, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় কিন্তু আসলে এত পরিমাণে বন্যা হওয়ার কথা ছিল না। ওই বাঁধটার কারণে আমাদের চাচারা যেটা দাবি করছেন আর কি, ওই বাঁধটার কারণে সমুদ্রের জোয়ারের পানি যখন এখানে আসছে তখন সেটাও যেতে পারছে না, সেটাও আটকে আছে। এবং এখান থেকে যখন ভারতের মাধ্যমে পানিগুলো আসলো সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সমুদ্রে যেতে পারেনি। এ কারণেই কিন্তু এখানে পানিটা জমেছিল কতদিন? 7-8 দিনের মতন ছিল। 7-8 দিনের মতো। এবং এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয়, ভেড়া, ছাগল, মহিষ এবং গরু। এবং সেই কারণে অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই কারণে। আচ্ছা, এই যে পানি যে থাকলো, এক্ষেত্রে এই যে এত গরু, ভেড়া, এরা তো সবাই এখানকার যে ঘাস এগুলোই তো খায় বাঁচে থাকে না? তাহলে খাবারের এখন অভাব হচ্ছে না? চাচা, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা চাচা, বলেন তো খাবারের কি অভাব হচ্ছে? হ্যাঁ, খাবারের প্রচুর সমস্যা হচ্ছে। এখানে দেখতেছেন যে যেগুলা ঘর দেখতেছেন, এগুলা গণলে আপনি বুঝতে পারবেন কতজন খামারি আছে এখানে। আচ্ছা, অন্তত 30 জন খামারি আছে। সবারই ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কি এখনো অভাব চলছে খাবারের? জি, এখনো অভাব চলছে। এখন এখানে আমরা ধান চাষ করছি, আর কোনো খালি জমি নাই। খালি জমি না থাকলে আমরা গরু মহিষ নিয়ে কোথায় যাবো? যাবারও কোনো পথ নাই। দেখেন রাস্তাঘাট নাই।
যে বা নদীর থেকে যদি জোয়ার আসে, যে গরু ছাগল নিয়ে যে আমরা শর্টকাটে উপরে চলে যাব, তাও আমাদের ব্যবস্থা নাই। কোনো ব্যবস্থাই এই অঞ্চলে আমরা এখন পর্যন্ত পাই নাই। এখানে নাকি পানি যে চলে আসছিল, যেহেতু বাঁধটা আছে, যেহেতু জোয়ারের পানি এবং এখানকার বন্যার পানি একত্রিত হয়ে গেছে, এই কারণে নাকি অনেক লবণাক্ত পানি এখানে চলে আসছে। এই লবণাক্ততার জন্য কি আপনাদের গরু ছাগল ভেড়া মহিষ মারা গেছে? জি গেছে, লবণাক্ত পানিও অনেক পানি দূষিত হয়ে গেছে, এগুলা খায় না। আমাদের মহিষ গরুর একটা অভ্যাস আছে, সব পানি ওরা খাবে না। আচ্ছা, যখন বন্যাটা চলে আসছে, এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি আপনারা সময় পাইছিলেন? না, ওইটা হঠাৎ করে চলে আসছে। হঠাৎ করে চলে আসছে। তাহলে হঠাৎ করে তখন গরু ছাগল নিয়ে আপনারা কোথায় গেছেন? যারা নিতে পারছে ওরা বাড়ছে, আর যারা নিতে পারে নাই তাদেরগুলো মারা গেছে। ঠিক আছে চাচা, তাহলে আপনাদের তো অনেক ক্ষতি হয়েছে, আমরা বুঝতেই পারছি। প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। আমি একটু আরেকজন খামারের সাথে কথা বলতে চাই। আপনি ভালো আছেন? আপনি একটু সামনে চলে আসবেন। চাচা একটু ওই পাশে দাঁড়ান যান। ওয়ালাইকুম আসসালাম। জি আছেন তো ভালো, কিন্তু কতটুকু ভালো সেটা তো আসলে চাচাদের সাথে কথা বলে বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি পরিমাণ গরু ছাগল আছে এখানে? আমার গরু নাই, আমার ভেড়া আছে। ভেড়া? এই ভেড়ার ক্ষয়ক্ষতি হয়েছে এবার কি পরিমাণ? ধরেন আমার 70টা ভেড়া মারা গেছে। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনাদের তো এখন অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় এবং অনেক ভেড়া ছাগল মারা গেছে। এখন পুঁজি কি আছে যে নতুন ভাবে আবার শুরু করে? না না, পুঁজি আর কই, যার জানেন তো যে তার গো বন্যা ক্ষয়ক্ষতি সে তার গো পুঁজি কোথায় আছে? এটা যদি সরকারিভাবে কোনো হেল্প করে তাইলে হাইবো, আর যদি সরকারিভাবে হেল্প না করে তাইলে পাবে না। তার মানে এখন তো আপনারা খুব বিপর্যস্ত একটা পরিস্থিতিতে আছেন, তাই না? এবং এতটাই বিপর্যস্ত যে খুব তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আরো ক্ষয়ক্ষতি হইবে, আরো নিঃস্ব হয়ে আরো নিশ্চয়ই যাইবে। আপনাদের ঘরবাড়িও কি ডুবে গেছিল? আমাদের ঘরবাড়িও ডুবে গেছিল বন্যার পানি। আমরা আশা করছি যে কিছু দুর্যোগ থাকে হচ্ছে প্রাকৃতিক, কিছু থাকে মনুষ্য সৃষ্ট। যতটুকু সম্ভব আমরা বন্যায় যেমন সবাই সর্বস্তরের মানুষ একত্রভাবে সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়েছি, তেমনি এই যে বন্যা পরবর্তী অবস্থায় পরবর্তী সময় এই যে আমার পাশে যারা খামারিরা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আসলে ভালো নেই। তারা খুব দ্রুত আপনাদের সহযোগিতা কামনা করছে। সংশ্লিষ্ট যারা মহল অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যেন এই খামারিদেরকে খুব দ্রুত নিঃস্ব হওয়ার আগে যেন বাঁচানো যায়। এবং এই পরিস্থিতি আমরা যেটা দেখে গেলাম সত্যি খুবই খারাপ অবস্থা। আমরা চাই যেন খুব দ্রুত একটা ভালো ব্যবস্থা নিয়ে এই খামারিদেরকে টিকিয়ে রাখা যায়। খামারি বা কৃষক বাঁচলে কিন্তু আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা সবসময় ধরে রাখা সম্ভব হবে। বিগত পাহাড়ি ঢলে ফেনীর অন্তর্গত সোনাগাজী উপজেলায় প্রায় 57,000 কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এক্ষেত্রে আমাদের আমনের আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 20,000 হেক্টর। এই উদ্দেশ্যে আমরা প্রায় 670 হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছিলাম, কিন্তু বিগত বন্যার কারণে প্রায় সম্পূর্ণ বীজতলা ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষকদের অন্যান্য চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমাদের আউশ ধান ছিল, সেই আউশও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমন বীজতলা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো প্রায় মোটামুটি সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা চেষ্টা চালাচ্ছি কৃষকদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়। এই পুনর্বাসনের উদ্দেশ্যে আমরা স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন চারা সংগ্রহ করছি, বিশ্ববিদ্যালয় থেকে চারা আসছে এবং পার্শ্ববর্তী অনেক জেলা থেকেই আমরা চারা পাচ্ছি। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি একটি চাষ করে যেসব জমিতে মোটামুটি উঁচু আছে বীজ ছিটিয়ে দেওয়ার জন্য, এবং যেসব জায়গাতে চারার জ্বালা পর্যাপ্ত রয়েছে কৃষকদেরকে অনুরোধ করছি অতি সত্বর সেসব জায়গাতে আপনারা চারা রোপণ করেন। এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। এর পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি পুনর্বাসনের লক্ষ্যে প্রায় 4,704 জনকে কৃষি প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করেছে। এই প্রণোদনায় থাকছে রবি মৌসুমের আগাম শাকসবজির বীজ ও চারা, এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আর্থিক 1,000 টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব আমরা রেখেছি। আমরা আশা করছি এ মাসের শেষের দিকে আমরা এই প্রণোদনা কার্যক্রম শুরু করতে পারব। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।